সত্যি। এখানে গল্প কম, ঘটনা বেশি শোনানো হয়। তো নমস্কার বন্ধুরা, গল্প হলো সত্যির আরেকটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের গল্পের নাম অভিশপ্ত পুকুর এবং গল্পটি লিখেছে শুভাশিস দাস। আজকে আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি এপিসোড নাম্বার 8-এ। তাও শুধুমাত্র তোমাদের ভালোবাসা। এভাবে ভালোবাসা দিও। তো চলো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। কি কে বাসন মাজছে পুকুরের সামনে? সুজয় চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে ওর বাবা মা ছাদের উপর থেকে ওই পুকুরের দিকে তাকিয়ে দেখল পুকুরে কেউ নেই। ওনারা সুজয়কে এরপর ঘরে নিয়ে যায়। এই পুকুরটার একটা কোটা আছে, প্রত্যেক বছর একটা করে প্রাণীকে নিজের কাছে টানবে সে মানুষ হোক কিংবা পশু। লোকমুখে প্রচলিত আছে ওই পুকুরটার যেদিন কাটা হয়েছিল তখন 1990 সাল। চারিদিক জঙ্গল আর জঙ্গল, খুন খারাপি লেগেই থাকতো। এই পুকুরের নিচে এক পাগলি বুড়িকে খুন করে পুঁতে রাখা হয়েছিল। শুধু পাগলি বুড়িই নয়, আরও অনেক লোকের মৃতদেহ পুঁতে রাখা হয়েছিল। কিন্তু ওই পাগলি বুড়ি এখনও পর্যন্ত কারোর ক্ষতি করেনি। সেই পাগলি বুড়িকে অনেকেই দেখেছে, তবে ওই পাগলি বুড়ি যাকে তাকে দেখা দেয় না। যখন কারোর খারাপ সময় থাকে কিংবা যখন কারোর ভালো সময় আসে তখনই দেখা পাওয়া যায় ওই বুড়ি। না জানি আমার ছেলে কেন দেখতে পেল ওই বুড়িকে। সুজয়ের বাবা ফিসফিস করে সুজয়ের মাকে বলল, হ্যাঁ, কি জানি বাবা, কি এসব? আজকাল তো গভীর রাতে আবার কুকুরগুলো গোল করে দাঁড়িয়ে থাকে পুকুরের সামনে, আওয়াজ করে। বলল সুজয়ের মা। রাত অনেক হলো, শুয়ে পড়ো। হ্যাঁ, তুমি যাও, আমি আসছি এক্ষুনি। ফিসফিসে উত্তর দিল সুজয়ের মা। পুকুরটা একেবারে শান্ত। এই পুকুরের কাছে অনেকে অনেক কিছু দেখেছে, কিন্তু সেই সব অলৌকিক জিনিস কারো কোনো ক্ষতি করেনি। হঠাৎ এই শান্ত পুকুরটা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল। 1 মাসের ভিতর কিভাবে ক্ষিপ্ত হলো পুকুরটা, সে কারণ সকলেরই অজানা। তবে আজকাল ওই পুকুরটার আশেপাশে কারোর বাড়ির সদ্যোজাত পুত্র সন্তান জন্ম নিলে সেই সন্তান কিভাবে যে নিখোঁজ হয়ে যায় তা বোঝা বড় দায়। শুধু কি তাই, আশেপাশে যত বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো থেকে মুরগি, ছাগল অদ্ভুতভাবে নিখোঁজ হতে শুরু করলো। কিন্তু কোথায় যে যায় তা ক্রমশ রহস্য হতে থাকলো। এর পিছনে যে অলৌকিক ঘটনা জড়িয়ে আছে সেটা কেউ বিশ্বাস না করে এটাকে চোরের কারসাজি বলে ব্যাপারটাকে উড়িয়ে দিল সকলে। কিন্তু শেষে যখন চুরির পরিমাণ বেড়েই চলল তখন শেষমেশ গ্রামবাসীরা মিলে ঠিক করলো তারা পাহারা বসাবে। কথা মতো 2 জন পাহারাদার নিযুক্ত করা হলো। তাদেরকে গ্রামবাসীরা চাঁদা বাবদ প্রত্যেক মাসের শেষে কিছু নগদ অর্থ দেবে এবং বিনিময়ে তারা পাহারা দেবে। বেশ ভালোই। এই পাহারাদার নিযুক্ত করার পর গ্রামে ছাগল মুরগি 2-3 দিন মতো চুরি হওয়া বন্ধ হয়ে গেল। কিন্তু তারপর থেকে আবারও চুরির পরিমাণ বেড়ে যায়। এবার শুধু চুরিই না, সাথে প্রত্যেকটা বাড়িতে ইট পাথরের টুকরো পড়া আরম্ভ হলো। আর যে পাথরগুলো পড়তো সেগুলো কিন্তু সকালবেলা গেলে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটাই যে সেদিন থেকে পাথরের উপদ্রব শুরু হয়েছিল, তার পরের দিন থেকে ওই পুকুরের পাড়ের আশেপাশে অনেক বড় বড় পাথরের খোয়া পড়ে থাকতে দেখা যেত। এই রকম একটা ঘটনা দেখে তারা সকলেই অবাক। তাদের মনে এই ধারণা তৈরি হলো যে ওই পুকুরের কাছে কিছু একটা গণ্ডগোল আছে। গ্রামবাসীদের অনুরোধে ওই পাহারাদারগুলো ওই পুকুরটার আশেপাশে ভালোভাবে পাহারা দিতে থাকলো। সামনে সুজয়দের বাড়ি থেকে রাতের খাবারও দিয়ে যায় ওই পাহারাদের জন্য। গরমকালের রাত, লোকজন প্রায়ই চেতনায় থাকে। আবার তার মধ্যে যাদের বাড়িতে খামার রয়েছে তাদের তো দুশ্চিন্তাতে ঘুমই হয় না ঠিকঠাক। সেদিন দিনটা ছিল বুধবার। 2 থালায় ভাত, ডাল, ইঁচড়ের তরকারি আর বক ফুলের বড়া
পেট পুড়ে খেলো ওই পাহারাদারগুলো। ওই পুকুরের সামনে একটা মাঠ আছে, সেখানে তাদের নৈশবোধ ছাড়লো। তারপর অমিত বলে উঠল, যা রতন, থালা দুটো দিয়ে আয়। আমি ততক্ষণে হাত পা ধুয়ে নিই। আচ্ছা, রতন আর অমিতকে? রতন আর অমিত হলো ওই দুই পাহারাদার যাদের কথাই গল্পে বলা হয়েছে। রতন থালা দুটো দিয়ে এসে ওই পুকুর পাড়ের কাছে গিয়ে যা দেখলো, তাতে রতনের পিলে চমকে গেল। রতন দেখল অমিতকে 4-5জন মোটা কালো কুৎসিত বেঁটে মানুষ জাপটে ধরে জলের মাঝখানে নিয়ে যাচ্ছে। চাঁদের আলোয় তাদের মুখের গঠন না দেখা গেলেও ওরা 4-5জন ছিল, তা রতন বুঝতে পারল। রতন একটা চিৎকার দিয়ে ওঠে। ওর চিৎকার শুনে আশেপাশের বাড়ির লোকেরা দৌড়ে আসে, তারাও দেখলো এই দৃশ্য। পরের দিন সকালে অমিতের লাশ ভেসে ওঠে। গ্রামবাসীরা তো জলে নামতে শুধু ভয় পাচ্ছিল। কয়েকজন সাহস করে জলে নেমে ওই লাশ নিয়ে যাচ্ছে। এই খবরটা ধীরে ধীরে পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আশেপাশের গ্রাম থেকে লোকজনেরা এসে ওই পুকুরটাকে দেখতে লাগলো। কয়েকজন এই বাকি ঘটনাগুলোর জন্য পুকুরটাকেই দায়ী করল। তাদের মতে এই পুরো ঘটনাটার পিছনে পুকুরটার কিছু যোগসূত্র আছেই। কিন্তু এটা তো অলৌকিক কাজ, যার অলৌকিক ক্ষমতা আছে সেই পারবে সমাধান করতে। অনেক তান্ত্রিক, ওঝা, সন্ন্যাসীদের কথা বলা হয়েছিল সমাধানের জন্য, কিন্তু তারা কেউ রাজি হলো না। শেষমেশ এক তান্ত্রিক রাজি হলেন। তিনি বললেন, তাকে যদি মোটা অঙ্কের টাকা দেওয়া হয় তবেই সে কাজটা করে দেবে। ইতিমধ্যে খবর এলো রতন নাকি মারা গেছে। কয়েকদিন জ্বরে ভুগছিল, জ্বরের ঘোরে ভুলভাল বকছিল, তারপর একসময় সে মারা যায়। এই ব্যাপারটা গ্রামবাসীদের খুবই মর্মাহত করে দেয়। তাই ওই তান্ত্রিককে অনুরোধ করে দ্রুত ওই পুকুর থেকে অলৌকিক শক্তি টানানোর কাজ করতে বলা হলো। তান্ত্রিক দিনক্ষণ ঠিক করে মঙ্গলবার রাতটাকে বেছে নেয়। ভর অমাবস্যা ছিল সেদিন। রাত 11টা থেকে শুরু হয় যজ্ঞ। তান্ত্রিক একটা গণ্ডি কেটে দেয় তার পাশে। ওই গণ্ডি দেখিয়ে বলে, এর ভিতরে যেন কেউ না আসে। এরপর তান্ত্রিক তার কাজকর্ম শুরু করে দেয়। তারপর তান্ত্রিকটি মন্ত্র পড়তে শুরু করলো। ওম স্বাহা স্বাহায় নমঃ, ওম নমঃ। বেশ কিছুক্ষণ মন্ত্রপাঠ করে তান্ত্রিক মন্ত্রপুত ছায় ওই পুকুরে ছুঁড়ে ফেলে। গ্রামবাসীদের মনে তখন প্রবল উদ্বেগ, কারণ ওই পুকুরের জল অনবরত নড়ছিল। পুকুরের আশেপাশে যত গাছ আছে সেগুলো দুলছিল হাওয়ায়। কিছুক্ষণ পর এক অদ্ভুত জিনিস দেখা যায়, যা দেখে হক চোখে যায় তান্ত্রিকও। ওই দূরের শাল গাছটা থেকে একজন উড়ে এসে তান্ত্রিকের থেকে 2 হাত দূরে এসে দাঁড়ায়। সে ছেলে কিনা মেয়ে বোঝা যাচ্ছিল না, একেবারে কালো, অন্ধকারের থেকেও কুচকুচে কালো। তান্ত্রিক নিজের হাতে একটু জল ও ঘি নিয়ে ওই আগুনের উপর বেশ কিছুক্ষণ ঘুরিয়ে ওই কালো অবয়বটার উপর ছুঁড়ে মারল। তারপর তান্ত্রিক গম গম করে গলায় বলে ওঠে, কে তুই, আর এখানে বা কি করছিস? ওই অবয়বটা কীরকম অদ্ভুত সুরে বলে উঠল, আমি বদলা চাই। তান্ত্রিক প্রশ্ন করে, বদলা? কিসের বদলা? অবয়বটা বলে ওঠে, আমি বিদ্যুতের বউ সুপ্রিয়াকে শেষ করতে চাই। কে তুই, আর কেন মারতে চাস ওকে? অবয়বটি বলে, আমি এতকাল ধরে পুকুরে পড়ে আছি, আর ওর কোনো ক্ষতি করিনি, কিন্তু এই সুপ্রিয়া যে যে নিজ মানসিকতায় একে হয় তোরা শাস্তি দে, নাহলে ওকে আমার কাছে দিয়ে দে। কেন? কি করেছে সুপ্রিয়া তোকে? তান্ত্রিক উঁচু গলায় শোধায়, ভোরবেলায় কয়েকদিন আগে সৈকতদের বাড়ি যায়।
সৈকতের মা বাবা সৈকত কেউই ঘরে ছিল না। সৈকত স্কুলে গিয়েছিল, সৈকতের মা গিয়েছিল জল আনতে, আর সৈকতের বাবা কাজে। সৈকতের মায়ের সাথে একটু ভাব ছিল সুপ্রিয়ার, আর সৈকতের সত্য একটি মন হয়েছে। সৈকতের বাড়ি গিয়ে কাউকে না দেখে সুপ্রিয়া সৈকতের বোনের সাথে খেলতে থাকে। কোলে নিয়ে ওইটুকু ছোট্ট মেয়েটাকে নিয়ে কত নাচন কোদন, কিন্তু হঠাৎ হাত ফসকে মাটিতে পড়ে যায় সৈকতের বোন। এদিকে সৈকতের মাও ঘরের দিকে আসতে থাকে। ওই বাচ্চা মেয়েটার মধ্যে কোনো হেলদোল না দেখে অপরাধের ভয়ে ওই ছোট্ট মেয়েটাকে ভর দুপুর নিয়ে আসি পুকুর পাড়ে। বাচ্চাটাকে নিয়ে পুকুরের শেষ প্রান্তে গিয়ে ভাসিয়ে দেয় একটা ড্রামের মধ্যে করে, আর ড্রামটার মধ্যে ইট বোঝাই করা কয়েকটি বস্তা বেঁধে দেয়। যে বিবেকে বাঁধেনি ওই সুপ্রিয়ার। ও দাদা, দাদা কি হলো? ও দাদা, শরবত নেবেন নাকি? একেবারে ধর্মর করে উঠলাম। আসলে কানে হেডফোন দিয়ে মোবাইলে গল্প টাইপ করে লিখছিলাম। মামা বাড়ি যাচ্ছিলাম ট্রেনে করে। তো কে ডাকছিল আমাকে। আমি জানলার বাইরে তাকালাম, দেখি এক আম পোড়া শরবত বিক্রেতা। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার শরবত লাগবে না বলে আমি ট্রেনের জানলাটা বন্ধ করে আবারও কানে হেডফোন দিয়ে গল্প লেখায় মন দিলাম। তারপরেই আমার পিলে চমকে গেল। এটা কিভাবে সম্ভব? ট্রেন তো দুরন্ত গতিতে ছুটছে। তাহলে আমি কিছুক্ষণ আগে ট্রেনের জানলার বাইরে যে লোকটার সাথে কথা বললাম, সে কে ছিল? সেদিন আর আমার গল্পটা লেখা হয়ে উঠল না। হ্যালো বন্ধুরা, আশা করি গল্পটি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিও, যাতে গল্প হলো সত্যি প্ল্যাটফর্মটা একটা বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকো, ভালো থাকো।